আমাদের কলেজে আজকে সবাইকে সুস্বাগত। আজকে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমাদেরকে আলোচনা করব এইচএসসি শ্রেণীর অর্থনীতির প্রথম পত্রের প্রথম অধ্যায়ের মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধানের উপর একটি আমরা পাঠদান করব। আশা করি তোমরা সবাই ভালো আছো এবং ক্লাসটা তোমাদের অবশ্যই অনেক উপকারে আসবে। আজকে আমার ইউটিউব চ্যানেল আমাদের কলেজ, তোমরা যারা আমার ক্লাসের সাথে উপস্থিত থাকবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং লাইক শেয়ার করবা, যাতে অন্যান্য শিক্ষার্থী বন্ধুরা এই ক্লাস থেকে উপকৃত হতে পারে। তাহলে এখন দেখো, আমি একবারে প্রথম থেকে আমরা আলোচনা করি যে প্রথম অধ্যায়ের আলোচ্য বিষয়গুলো কি কি আছে। আমি একটু লিখি। তাহলে আমরা এক নম্বর আলোচনা করব হলো যে দুষ্প্রাপ্যতা। তাহলে অর্থনীতি ভাষায় দুষ্প্রাপ্যতা বলতে আমরা বুঝি সম্পদের স্বল্পতা, যে অভাব অসীম কিন্তু সম্পদ যে সীমিত, সেই বিষয়টা অর্থনীতির ভাষায় কি বলা হয়? দুষ্প্রাপ্যতা বলা হয়। তাহলে দুষ্প্রাপ্যতা বিষয়টা আমরা বুঝতে পারলাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2 নম্বর আসবো আমরা নির্বাচন। এই নির্বাচন আমরা কথাটার সাথে পরিচিত, কিন্তু অর্থনীতি ভাষায় নির্বাচন বলতে কি বোঝায়? যে নির্বাচন বলতে বোঝায় পছন্দ করা, যে মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে কী হয়, সব অভাব আমরা একসাথে পূরণ করতে পারি না। এই জন্য কী করতে হয়, আমাদের অনেকগুলো অভাবের মধ্যে থেকে গুরুত্বপূর্ণ অভাবগুলোকে নির্বাচন করতে হয় বা বাছাই করতে হয়। সেটাকে অর্থনীতির ভাষায় কি বলা হয়? নির্বাচন। তাহলে অর্থনীতির ভাষায় নির্বাচন বলতে কি বুঝি আমরা, সেই বিষয়টা আমরা বুঝতে পারলাম। তারপরে 3 নম্বর বিষয় আসো, যে উৎপাদন সম্ভাবনা রেখা। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে উৎপাদন সম্ভাবনা রেখা। এটা কিন্তু খুব একটা, তার ইংলিশে এটাকে বলা হয় প্রোডাকশান পসিবিলিটি কার্ভ। প্রোডাকশান পসিবিলিটি, POSSIBILITY, পসিবিলিটি কার্ভ। তাহলে এটাকে সংক্ষেপে কি বলা হয় জানো? PPC। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার সংজ্ঞাটা সম্পর্কে ধারণা থাকা খুব প্রয়োজন। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখা হলো এমন একটি রেখা যার বিভিন্ন বিন্দুতে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাপেক্ষে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ নির্দেশ করে। অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে আমরা কি করতে পারি, যে নির্দিষ্ট পরিমাণ সম্পদ ও চলতি প্রযুক্তির সাহায্যে দুটি উৎপন্ন দ্রব্যের সম্ভাব্য বিভিন্ন সংমিশ্রণ প্রকাশ করতে পারি। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখার অপর নাম হলো কি? সম্পদের সীমা রেখা। এটাও তোমরা একটু শিক্ষার্থী বন্ধুরা খেয়াল রাখবো, যে আমরা উৎপাদন সম্ভাবনা রেখার অপর নাম হলো সম্পদের সীমা রেখা। তাহলে আশা করি এখন আমরা সংজ্ঞা সম্পর্কে ধারণা লাভ করলাম। এখন আমাদের পরীক্ষায় দেখো, পরীক্ষায় সাধারণত একটা উৎপাদনের বিভিন্ন সংমিশ্রণ দেওয়া থাকে, সেখান থেকে আমাদের একটা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে হয়। তাহলে আমরা দেখি এবার উৎপাদন সম্ভাবনা রেখার পরীক্ষায় আমাদের কীভাবে কোশ্চেন আসে, আমার পরীক্ষায় কীভাবে আমরা উত্তর করব, সেই বিষয়টা সম্পর্কে আমরা একটু ধারণা লাভ করি। আশা করি এখান থেকে 1 বছর পর পর এই বিষয় থেকে একটা করে কোশ্চেন আমাদের পরীক্ষায় আসেই। তাহলে এরকম একটা উদ্দীপকে আমাদের টেবিল বা সূচি দেওয়া থাকবে। অর্থনীতি দেখবা যে প্রথম পত্রের কোশ্চেনগুলো সাধারণত কী থাকে, যে সূচি অথবা চিত্র থাকেই।
তাহলে এখানে একটা দ্রব্য দেয়া থাকবে এক্স দ্রব্য, বা কোনো দ্রব্যের নাম দেয়া থাকতে পারে, ধান, পাট এক্সেট্রা, এরকম ওয়াই দ্রব্য। তাহলে দুইটা দ্রব্য দেয়া আছে, এক দ্রব্য আর ওয়াই দ্রব্য। তাহলে এরকম বিভিন্ন রকম সংমিশ্রণ দেয়া থাকে। মনে করো 300, এটা 200, এটা 0, এখানে মনে করো 0, এটা 200, এটা 300। তাহলে এখানে কি হবে, তাহলে আমরা একটা উদ্দীপকে এরকম একটা সূচি দেওয়া থাকবে, বলবো কি এই সূচির আলোকে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন কর। তাহলে এখন আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। তাহলে উদ্দীপকের পদার্থ সূচির আলোকে নিম্নে একটি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। এখন শিক্ষার্থী বন্ধুরা আমরা কি করব, উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করব। রেখা অঙ্কন, তার মানে আমাদের পরীক্ষায় এরকম একটা উৎপাদন সম্ভাবনার রেখা অঙ্কন করতে হলো সূচির আলোকে। দেখো শিক্ষার্থী বন্ধুরা কীভাবে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে পারি তার বিষয়টা আমরা উপস্থাপন করছি চিত্রের সাহায্যে। তাহলে অর্থনীতিতে চিত্র অঙ্কন করতে গেলে এরকম একটা ভূমি এবং লম্ব দুইটা অক্ষ থাকতে হবে। এটাকে বলা হয় লম্ব অক্ষ, এটাকে বলা হয় ভূমি, এটা হচ্ছে মূল বিন্দু। তাহলে অলওয়েজ আমরা এখানে এক্স বসাবো আর এখানে ওয়াই বসাবো। তাহলে লম্ব অক্ষে আমরা কী দেখাচ্ছি, ওয়াই দ্রব্য, সেটা লিখে দেবো আমরা। আর ভূমি অক্ষে কী বসাচ্ছি, এক্স দ্রব্য, সেটাও আমরা এরকম লিখে দেব। তারপরে দেখো উৎপাদন সম্ভাবনা রেখা আঁকতে গেলে এরকম সম্পদের সীমা রেখা বা এরকম চাঁদা দিয়েও করতে পারো অথবা তুমি ফ্রি হ্যান্ডেও করতে পারো। তাহলে প্রথমে আমরা কি করব, ওয়াই দ্রব্যের এই যে সর্বোচ্চ যে মানটা দেয়া আছে খেয়াল করো, এখানে 300, এই 300টা আমরা আগে এখানেই বসাবো। তাহলে এই বসালাম 300, তারপরে আমরা বসাবো 200, এই বসালাম 200 দিয়ে এই সংমিশ্রণটা আমরা এইভাবে নিচে চলে আসবো। তাহলে কি করব, 300-র পরে আছে দেখো ওয়াইয়ের মান 200 দেওয়া আছে, তারপরের মান দেওয়া আছে 0। এইবার আসে এক্সের মান 0 বসালাম, তারপরে এখানে বসাবো তোমরা 200, তারপর এখানে আমরা বসাবো 300। এরপরে আমরা বিন্দুগুলোর নাম দেবো, এটা দেবো এ বিন্দু, এটা দেবো বি, এটা দেবো আমরা সি। তাহলে হয়ে গেল আমাদের উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা। তাহলে এই রেখাটার নাম হলো প্রোডাকশন পসিবিলিটি কার্ভ, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখা। তাহলে পরীক্ষায় আমাদের যে কোনোভাবে সূচির একটা টেবিল দেওয়া থাকলেও কী হবে, আমরা এরকম উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে পারবো। পরীক্ষার শিক্ষার্থীর বন্ধুরা অনেক ক্ষেত্রে কী হয়, এটা সংমিশ্রণও দিয়ে দেয়। তো এরকম একটা তোমার সংমিশ্রণ দেওয়া থাকতে পারে। তাহলে সংমিশ্রণ যদি দেওয়া থাকে তাহলে অলরেডি আমরা কিন্তু সেটা দিয়েই দিচ্ছি, এর সাথে আমি এটা অ্যাড করে দিলাম। তাহলে এখানে প্রথমে হয়তো লেখা থাকবে যে সংমিশ্রণ। তাহলে সংমিশ্রণ দেখো, এটাকে দিল এ, এটাকে দিল বি, এটাকে দিল সি, তাই কিন্তু আমরা দিয়ে দিলাম এ বি সি। তাহলে এটা আমাদের গ নাম্বারের 3 মার্কের জন্য এরকম একটা উৎপাদন সম্ভাবনার সূচি থেকে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে বলবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা ইজিলি উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে পারব। এরপরে আসো উচ্চতার দক্ষতার ক্ষেত্রে এরকম একটা সূচির আলোকে আরও কতগুলো বিষয় দেয়া থাকে। তাহলে সেটা কীরকম দেয়া থাকবে একটু খেয়াল করি আমরা, যে সেক্ষেত্রে তোমার ঘ নাম্বার বা উচ্চতা দক্ষতার ক্ষেত্রে এরকম কথা লিখে দিয়ে দিতে পারে যে যদি উৎপাদনকারী এক্স 100, ওয়াই 100 এবং ওয়াই 200 ও এক্স 400 একক উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো। 400 একক উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো। যৌক্তিকতা বিশ্লেষণ করো। এটা হলো কি উচ্চতা দক্ষতার ক্ষেত্রে এরকম একটা কোশ্চেন দিয়ে দিতে পারে। তাহলে আমরা আমাদের কলেজের পক্ষ থেকে আমরা
আলোচনা করছি এইচএসসি একাদশ শ্রেণীর প্রথম অধ্যায়ের অর্থনীতির উৎপাদন সম্ভাবনা রেখা সম্পর্কিত। তাহলে এখন দেখো, এই কোশ্চেনটা যদি আমরা এখন উত্তর করতে চাই 4 মার্কের জন্য, তাহলে আবার কী করবো, আবার আমরা যখন এটা পরীক্ষায় উত্তর করবা তখন তোমরা আবার আরেকটা রেখা অঙ্কন করবে। তাহলে উৎপাদন সম্ভাবনা রেখাটা আবার আগের সূচির আলোকেই। তাহলে আগের সূচির আলোকে দেখো, এটা পরীক্ষার্থীদের প্রায় আমাদের 1 বছর পর পর কোশ্চেন বোর্ড পরীক্ষায় এটা আমাদের দিয়ে দেয় বিভিন্ন বোর্ডগুলোতে। তাহলে আমরা কি করব, প্রথমে আমার সম্পদের সীমারেখাটা অঙ্কন করে নিলাম। তাহলে আমরা কি করব, এটা 0 এখানে দেব এক্স দ্রব্য, এখানে দেব ওয়াই দ্রব্য। তাহলে এখানে আমরা 300 বসাবো। তারপরেরটাকে আমরা এখানে আমরা 200 সংমিশ্রণটা ঠিক করে বসাই দিলাম। তাহলে এটা এখানে দেখেন বসাও 200, তারপর 0, তারপর এক্স দ্রব্য এখানে এক্স 0 200 আর এখানে 300। তাহলে আগের মতোই এটা এ বিন্দু, এখানে দিলাম বি, এখানে দিলাম সি। এখন উচ্চতা দক্ষতার ক্ষেত্রে বলছে কি, এক্সের মান 100, ওয়াইয়ের মান 100। তাহলে এক্সের মান 100, তাহলে 200-র আগেই বসবে, ওয়াইয়ের মান 200-র নিচেই বসবে 100। তারপর আমরা কি করব, এর সংমিশ্রণটা অনুসারে আমরা একটা চিত্র অঙ্কন করব। খেয়াল করো শিক্ষার্থী বন্ধুরা, এত কঠিন কিছু না। অর্থনীতি যারা না পড়ে তারাই অর্থনীতিটা কঠিন বলে। দেখো, এটাকে দাও ই বিন্দু। এরপরে বলছে কি, ওয়াইয়ের মান 200, এক্সের মান 400। তাহলে এখান থেকে আগে তোমরা কি করবা, এই বরাবর আমরা রেখাটা টেনে নেব, নিয়ে এখান থেকে আমরা এখানে চলে আসব। তাহলে এখানে দিলাম 400। তাহলে এটা একটা বিন্দু নাম দাও এফ বিন্দু নাম দিলাম। এখন আমাদের উচ্চতার দক্ষতার ক্ষেত্রে বলা হচ্ছে কি, এক্স 100, ওয়াই 100 এবং এক্স 400, ওয়াই 200 উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো। তাহলে আমরা লম্ব অক্ষে দেখাচ্ছি হলো ওয়াই দ্রব্য, আর ভূমি অক্ষে আমাদের এক্স দ্রব্য দেখাচ্ছি। তাহলে এখন শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, তাহলে এখন ব্যাখ্যাটা কীরকম হবে, যে এক্স দ্রব্য 100, ওয়াই দ্রব্য 100 উৎপাদন করা যাবে, কিন্তু এখানে উৎপাদন করলে কী হবে, সম্পদের অপূর্ণ ব্যবহার হবে। কারণ কি, তোমার অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত। তোমার এই জমি আছে ধরো এই 1 বিঘা, তুমি যদি এখন 1 কাঠা জায়গার উপর ধান চাষ করো বা কোনো কিছুর উৎপাদন করো, তাহলে তোমার সম্পদ পরিপূর্ণ ব্যবহার হবে না। তাহলে এখানে এক্স 100, ওয়াই 100 উৎপাদন করলে সম্পদের অপূর্ণ ব্যবহার হবে, অর্থাৎ পরিপূর্ণ ব্যবহার হবে না। আর এক্সের মান 400, ওয়াইয়ের মান 200 উৎপাদন করা যাবে না, কারণ এটা তোমার সম্পদের সীমারেখার বাইরে অবস্থিত। তার মানে এখানে এ হচ্ছে অর্জনযোগ্য বিন্দু, আর এখানে অর্জনযোগ্য হলেও কী হবে, এখানে সম্পদের অপূর্ণ ব্যবহার হবে। সুতরাং এই 2 বিন্দুতে উৎপাদনে যুক্তিযুক্ত হবে না। এখানে উৎপাদন করলে সম্পদের অপূর্ণ ব্যবহার হবে, এখানে উৎপাদন করা যাবে না, কারণ এখানে এটা সম্পদের সীমারেখার বাইরে অবস্থিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা উৎপাদন সম্ভাবনা রেখার এভাবে আমরা কোশ্চেন থেকেই, এই কোশ্চেনের আলোকে আমরা কী করতে পারবো, যে উৎপাদন সূচি থেকে আমরা উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করতে পারবো। গ নম্বরে এই বলবে, আর ঘ নম্বর উচ্চতা দক্ষতার ক্ষেত্রে বলবে যে যেটাই বলুক সেটাই হয়তো তোমরা অ্যান্সার করতে পারবা এই আলোকে। এখন এরকমও বলতে পারে যে একই সাথে এক্স দ্রব্য, ওয়াই দ্রব্য 300 একক উৎপাদন করা যাবে কিনা। তাহলে একই সাথে এক্স দ্রব্য 300 একক এবং ওয়াই দ্রব্য 300 একক উৎপাদন করা যাবে না, কারণ তুমি যে কোনো একটা করতে পারো। তুমি যদি শুধু ওয়াই করো তাহলে কি এক্স করতে পারবে না, আবার যদি শুধু ওয়াই দ্রব্য উৎপাদন করো তাহলে এক্স করতে পারবে না। বোঝা গেছে? এখন উৎপাদন সম্ভাবনা রেখার উপরস্থ বিন্দুতে উৎপাদন করা যুক্তিযুক্ত, কারণ এখানে উৎপাদন করলে কি হবে, তোমার পুরোটাই ওয়াই দ্রব্য উৎপাদন হবে। এখানে করলে কি হবে, এক্স দ্রব্য ওয়াই দ্রব্য, কিছু এক্স দ্রব্য কিছু ওয়াই দ্রব্য উৎপাদন হবে। এখানে করলে কি হবে, পুরোটাই ওয়াই দ্রব্য হবে, এক্স দ্রব্য উৎপাদন করা যাবে না। তাহলে প্রশ্নে আমাদের খেয়াল রাখতে হবে যে উৎপাদন সম্ভাবনা রেখার বিভিন্ন রকম কোশ্চেন, এরকম চিত্র দিয়েও কিন্তু কোশ্চেন হতে পারে। তখন তোমার এরকম প্রশ্ন জিজ্ঞেস করবে যে এফ বিন্দুতে উৎপাদন করা যায়, উৎপাদনের যৌক্তিকতা বিশ্লেষণ করো। তাহলে এখানে তোমরা তখন কি বলবা, যে এখানে উৎপাদন করা যাবে না, কারণ এটা আমার সম্পদের সীমারেখার বাইরে অবস্থিত। আবার যদি বলে যে সি বিন্দুতে উৎপাদন হলে উৎপাদনকারী কী অবস্থা হবে, তাহলে সি বিন্দু উৎপাদন করলে উৎপাদনকারী শুধু এক্স দ্রব্য উৎপাদন করতে পারবে, ওয়াই দ্রব্য উৎপাদন করতে পারবে না। আবার যদি বলে যে এ বিন্দুতে যদি উৎপাদনকারী সিদ্ধান্ত নেয় যে উৎপাদন করবে, তাহলে কী হবে, শুধু ওয়াই উৎপাদন করতে পারবে, সে এক্স করতে পারবে না। তাহলে আমরা আরেকটা জিনিস মাথায় রাখবো
উৎপাদন সম্ভাবনা রেখার উপরস্থ বিন্দুতে উৎপাদন করা যুক্তিযুক্ত, অন্য কোনো জায়গায় উৎপাদন করলে সম্পদের পরিপূর্ণ ব্যবহার হবে না। ভিতরে করলে কি হবে? সম্পদের অপূর্ণ ব্যবহার হবে। যেখানে হোক, এখানেও করলেও কিন্তু একই, যে জায়গায় করুক, অর্থাৎ উৎপাদন সম্ভাবনা রেখার ভিতরে যেখানে যে কোনো বিন্দুতে করলে সম্পদের অপূর্ণ ব্যবহার হবে। আর বাইরে করা যাবে না, কারণ এটা আমার সম্পদের সীমারেখার বাইরে অবস্থিত। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা উৎপাদন সম্ভাবনা রেখার যে কোনো চিত্র দিলে আমরা আশা করি এখান থেকে আমরা এই বিষয়টা অঙ্কন করতে পারব। তাহলে এখন আমরা আরেকটা বিষয় যাই আলোচনা করি, সেটা হলো কি সুযোগ ব্যয়। আমরা এই ক্লাসটাকে দুইটা ভিডিওতে ভাগ করব। প্রথম পার্টটায় আমরা একটা অংশ, প্রথম অধ্যায়ের আমরা দেখা একটা পার্ট ভাগ করব, দ্বিতীয় একটা ভিডিও করে তোমাদের উপস্থাপন করব। এখন আসো সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্ট। তাহলে অর্থনীতির এই বিষয়টা কিন্তু গুরুত্বপূর্ণ। সুযোগ ব্যয় ইংলিশে বলা হয় কি? অপরচুনিটি কস্ট। অপরচুনিটি কস্ট, এই কোশ্চেনটা অনেক সময়, কারণ উৎপাদন সম্ভাবনা রেখার সাথেই কিন্তু সুযোগ ব্যয় ধারণাটি সম্পর্কিত। তাহলে সুযোগ ব্যয়ের সংজ্ঞাটা সম্পর্কে একটু ধারণা লাভ করি, যে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দিতে হয়, সেই ছেড়ে দেওয়ার উৎপাদনের পরিমাণ হলো সুযোগ ব্যয়। তার মানে কি, তুমি যদি একটা সুযোগ গ্রহণ করো তাহলে তোমাকে আরেকটা সুযোগ ত্যাগ করতেই হবে, এটা স্বাভাবিক বিষয়। তাহলে সুযোগ ব্যয়ের সংজ্ঞাটা আমাদের মাথায় রাখতে হবে, যে একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দেওয়া হয়, সেই ছেড়ে দেওয়ার উৎপাদনের পরিমাণ হলো কি? সুযোগ ব্যয়। অর্থাৎ তুমি যদি শুধু এক্স দর উৎপাদন করতে করো, তাহলে কী হবে? তুমি ওয়াই দর উৎপাদন করতে পারবে না। আবার যদি শুধু ওয়াই দর উৎপাদন করো, তাহলে তুমি এক্স দর উৎপাদন করতে পারবে না। এটাই হচ্ছে সুযোগ ব্যয়। তার মানে তুমি একটা সুযোগ গ্রহণ করলে একটা তোমাকে ত্যাগ করতেই হবে। যেমন তুমি যদি এখন তুমি ক্লাসে অংশগ্রহণ করো, তাহলে তুমি গল্প করতে পারবে না। তাহলে ক্লাসের সুযোগ ব্যয় হলো কি? গল্প ত্যাগ করা। আবার যদি তুমি বাসায় টেলিভিশন দেখো, তাহলে পড়তে পারবে না। তাহলে টেলিভিশনের জন্য কি করতে পারছে না? আমি পড়তে পারছি না। তাহলে টেলিভিশনে দেখার সুযোগ ব্যয় হলো কি? পড়া ত্যাগ করা। এইভাবে এই সুযোগ ব্যয়ের ধারণা, অর্থাৎ একটা মানুষ একটা সুযোগ গ্রহণ করলে তাকে আরেকটা সুযোগ ত্যাগ করতেই হবে। এটাই হচ্ছে সুযোগ ব্যয় বিষয়টি। তাহলে আমাদের কি বলবে জানো, যে উৎপাদন সম্ভাবনা রেখার আলোকে কিভাবে তুমি সুযোগ ব্যয়ের ধারণাটি ব্যাখ্যা করবে। তাহলে আমরা পূর্বে যে চিত্রটা আঁকলাম, দেখো ওই চিত্রের আলোকে আমরা সুযোগ ব্যয়ের ধারণাটি একটু ব্যাখ্যা করি। তাহলে এখন শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা উৎপাদন সম্ভাবনা রেখাটা অঙ্কন করি আবার, তারপর এখান থেকে আমি বিষয়টা দেখাচ্ছি। দেখো যে কিভাবে আমরা সুযোগ ব্যয়ের ধারণাটি ব্যাখ্যা করতে পারি উৎপাদন সম্ভাবনা রেখার আলোকে। তো এটা 0, এটা এক্স, এটা ওয়াই, এখানে মনে করো এটা দিলাম 300। আগের ওই চিত্রের আলোকেই আমরা বিষয়টা ব্যাখ্যা করতে যাচ্ছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের ইন্টারমিডিয়েট অর্থনীতির জন্য কোনো টিউটরের প্রয়োজন হবে না। আমার এই ক্লাস ফলো করলেই তোমরা বাসায় নিজেরা বসেই অর্থনীতির যে একটি সোজা সাবজেক্ট, এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে। তাহলে ভূমি অক্ষে আমরা এক্স দ্রব্য আর লম্ব অক্ষে ওয়াই দ্রব্য দেখালাম। তাহলে এখন বলছে কি, যে সুযোগ ব্যয়ের ধারণাটির আলোকেই চিন্তা করতে হবে, যে একটি সুযোগ গ্রহণ করলে আরেকটা সুযোগ ত্যাগ করতে হবে। অর্থাৎ একটি দ্রব্যের অতিরিক্ত উৎপাদন পাওয়ার জন্য অপর দ্রব্যের উৎপাদন যতটুকু ছেড়ে দেওয়া হয়, সেই ছেড়ে দেওয়ার উৎপাদনের পরিমাণ হলো সুযোগ ব্যয়। এখন মনে করো প্রাথমিক অবস্থায় তুমি এ বিন্দুতে উৎপাদন করলে পুরোটা ওয়াই উৎপাদন হবে, সি বিন্দুতে করলে পুরোটা এক্স করে হবে। আর যদি তুমি বি বিন্দুতে উৎপাদন করো, তাহলে দেখো ওয়াই দরের উৎপাদন 300 একক থেকে কমে 200 একক আসবে। আর বি বিন্দু উৎপাদন করলে কী হবে? এক্স দ্রব্যের উৎপাদন এই 0 থেকে বেড়ে 200 হবে। তাহলে এখন খেয়াল করো, যদি এক্স দ্রব্যের উৎপাদন 200 থেকে বেড়ে যদি 300 করো, তাহলে এক্স দ্রব্যের উৎপাদন 200 থেকে 300 বাড়ার জন্য ওয়াই দ্রব্যের উৎপাদন কী করতে হবে? 300 থেকে 200তে কমাতে হবে। তাহলে এক্স দ্রব্যের উৎপাদন 200 থেকে 300 বাড়ার সুযোগ ব্যয় হলো ওয়াই দ্রব্যের উৎপাদন 300 থেকে 200 একক কমার। তাহলে এখান থেকে
এই বিষয়টাই হলো কি যে আমরা সুযোগ ব্যয়ের বিষয়টা ব্যাখ্যা করছি। আর এখানে কিন্তু আমি অ্যারো চিহ্ন দিয়ে দেখাচ্ছি যে আমি এখান থেকে এতটুকু ত্যাগ করলাম, অর্থাৎ ওয়াই দ্রব্যের উৎপাদন 300 থেকে 200-তে কমার জন্য আমি এক্স দ্রব্যের উৎপাদন 200 থেকে 300-তে বাড়াতে পারছি। তাহলে এখানে 200 থেকে 300-তে এক্স দ্রব্যের বাড়ানোর জন্য আমাকে কী ত্যাগ করতে হচ্ছে? ওয়াই দ্রব্যের উৎপাদন 300 থেকে 200-তে কমানো। তাহলে এক্স দ্রব্যের উৎপাদন 200 থেকে 300-এর বাড়ানোর সুযোগ ব্যয় হলো ওয়াই দ্রব্যের উৎপাদন 300 থেকে 200 কমানোর। এটাই হচ্ছে কি সুযোগ ব্যয়। তাহলে সুযোগ ব্যয় বা অপরচুনিটি কস্টের বিষয়টা আমরা উৎপাদন সম্ভাবনা রেখার আলোকে আশা করি ব্যাখ্যা করতে পারব। এখন আসো আমরা আরেকটা আমাদের বিষয় আছে, আমরা আজকে এই বিষয়টা আলোচনা করে আজকের ক্লাসটা আমরা এতটুকুর মধ্যেই রাখবো। তাহলে আমরা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করো নাই, আমাদের কলেজ নামে আমার ইউটিউব চ্যানেল, এই চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করবা। এখন আসো 3 নম্বর কোশ্চেনে আলোচনা করি অর্থনীতির মৌলিক অর্থনৈতিক সমস্যা। মৌলিক অর্থনৈতিক সমস্যা। অর্থনৈতিক সমস্যা অর্থাৎ বেসিক ইকোনমিক্যাল প্রবলেম। বেসিক ইকোনমিক প্রবলেম। তাহলে এখন অর্থনীতির মৌলিক সমস্যা বিষয়টা কি? যে একদিকে মানুষের অভাব অসীম কিন্তু সম্পদ সীমিত। এই সীমিত সম্পদ দিয়ে কিন্তু অসীম অভাব পূরণ করা সম্ভব নয়, কারণ একদিকে মানুষের অভাবের কোনো শেষ নেই কিন্তু আবার সম্পদ সীমিত। তাহলে সীমিত সম্পদ দিয়ে অসীম অভাব পূরণ করতে যে আমরা যে সমস্যার সম্মুখীন হই তাকে বলা হয় অর্থনীতির মৌলিক সমস্যা। তাহলে অর্থনীতিবিদরা, তাহলে পল স্যামুয়েলসন, নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মার্কিন অর্থনীতিবিদ পল স্যামুয়েলসন মৌলিক অর্থনৈতিক সমস্যাকে 3 ভাগে ভাগ করছে। তাহলে মৌলিক অর্থনৈতিক সমস্যা 3 প্রকার। 3 প্রকার, এটা খেয়াল করবা, এখান থেকেও একটা উদ্দীপক তৈরি হয়। 3 প্রকারে 1 নম্বর হলো যে কি উৎপাদন করা হবে। কি উৎপাদন করা হবে? কি উৎপাদন করা হবে? প্রথম সমস্যা হলো অর্থনীতির এটা। 2 নাম্বারটা হচ্ছে কিভাবে উৎপাদন করা হবে। কিভাবে উৎপাদন করা হবে। 3 নাম্বার হলো কার জন্য উৎপাদন করা হবে। কার জন্য উৎপাদন করা হবে। তাহলে অর্থনীতিবিদ পল স্যামুয়েলসন অর্থনীতির মৌলিক সমস্যাকে 3টি ভাগে ভাগ করেছেন। সেই 3টি ভাগটা হলো কি, যে কি উৎপাদন করা হবে, কিভাবে উৎপাদন করা হবে এবং কার জন্য উৎপাদন করা হবে। তাহলে অর্থনীতির যে কোনো কাজ করতে গেলে দেখবো যে প্রথমে এই কথাটা আসে যে আমি কী করব। তোমার কাছে 1 লক্ষ টাকা আছে, তুমি প্রথমে আমাদের চিন্তা হয় যে আমি এই 1 লক্ষ টাকা দিয়ে আমি কী করব। তাহলে এই সমস্যাটা আমাদের সামনে চলে আসে। তাহলে প্রথম আমাদের যে সমস্যাটা আসে সেটা হলো কি উৎপাদন করা হবে। তাহলে এই কি উৎপাদন করা হবে এই সমস্যাটি আমরা কিসের সাহায্যে ব্যাখ্যা করতে পারি? উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে কিন্তু এই বিষয়টা ব্যাখ্যা করতে পারি যে আমি কি উৎপাদন করব। আমি কি পুরোটা এক্স করব, না পুরোটা আয় করব, না কিছু এক্স কিছু আয় করব, এই আমাদের এই বিষয়গুলো আসে। তাহলে আমরা 1 নম্বর সমস্যাটা দেখো আমরা ব্যাখ্যা করছি এভাবে যে প্রথম সমস্যাটা আমরা ব্যাখ্যা করব উৎপাদন সম্ভাবনা রেখার সাহায্যে। উৎপাদন সম্ভাবনা রেখা অর্থাৎ প্রোডাকশন পসিবিলিটি কার্ভের সাহায্যে আমরা অর্থনীতির মৌলিক সমস্যার প্রধান সমস্যাটা কি, যে কী উৎপাদন করা হবে এটা আমরা ব্যাখ্যা করব। তাহলে পরীক্ষায় যদি আসে তাহলে তোমরা এভাবে চিত্র আঁকবা, একে নিজেরা এটা আমরা ইচ্ছামতো মান দিয়ে আমরা করতে পারি।
তাহলে এটা হচ্ছে এক্স দ্রব্য, এটা ওয়াই দ্রব্য। এখন আমরা খেয়াল করি তাহলে অর্থনীতির মৌলিক সমস্যাটা, প্রধান সমস্যা কি কি উৎপাদন করা হবে। তাহলে এটাকে আমরা মনে করো এটাকে দিলাম এ, এটাকে দিলাম বি, এটাকে দিলাম সি, ঠিক আছে। তাহলে এটা হলো দাও, এটাকে দাও ওয়াই ওয়ান, এটাকে দাও এক্স ওয়ান। তাহলে এখানে এটা হচ্ছে এক্স দ্রব্য, এটা হচ্ছে ওয়াই দ্রব্য। তাহলে অর্থনীতির প্রধান সমস্যা কি, যে কী উৎপাদন করা হবে, এই ধারণাটি আমরা উৎপাদন সম্ভাবনা রেখার আলোকে ব্যাখ্যা করতে পারি। কিভাবে দেখো, এখন তুমি উৎপাদন করতে পারো, এখানেও করতে পারো, এখানেও করতে পারো, এখানেও করতে পারো। আবার এই জায়গাটা বিন্দু দিয়ে দিলাম আমরা ই বিন্দু, এখানে একটা বিন্দু দিয়ে দিলাম আমরা এফ বিন্দু। তাহলে আমাদের এই যেহেতু অভাবসীম সম্পদ সীমিত, এর আলোকে আমাদেরকে সিদ্ধান্ত নিতে গেলে কি হয়, যে আমাদের সিদ্ধান্ত নিতে গেলে আমাদের কি সমস্যাগুলোর সম্মুখীন হয়। দেখো, আমি যদি এ বিন্দুতে পছন্দ করি তাহলে পুরোটা ওয়াই হবে, এক্স উৎপাদন করতে পারবো না। আর যদি সি বিন্দুতে পছন্দ করি তাহলে কী হবে, পুরোটা এক্স উৎপাদন করতে পারবো, ওয়াই উৎপাদন করতে পারবো না। আর বি বিন্দুতে করলে কী হবে, কিছু ওয়াই উৎপাদন হবে, কিছু এক্স উৎপাদন হবে। আর এই বিন্দু উৎপাদন করলে সম্পদের অপূর্ণ ব্যবহার হবে, আর এফ বিন্দু উৎপাদন করা যাবে না। এটাই হচ্ছে কি, যে আমি কী উৎপাদন করব, যে আমি কি পুরোটা এক্স উৎপাদন করব, পুরোটা ওয়াই করব, না দুটো অর্ধেক করব, ঠিক আছে, না সম্পদের অপূর্ণ ব্যবহার করব। এই নানান রকম স্কোপগুলো আমাদের সামনে চলে আসে। এই সমস্যাটাকে আমাদেরকে কি বলা হয়, যে কি উৎপাদন করা হবে, এই সমস্যাটা অর্থনীতির মৌলিক সমস্যা। এটা আমরা উৎপাদন সম্ভাবনা রেখার আলোকে ব্যাখ্যা করব এইভাবে। এইবার 2 নম্বর কোশ্চেনটা আসো, যে আমরা কিভাবে উৎপাদন করব। 2 নম্বর বিষয়টা আমরা এখন দেখি। নাম্বার 2টা হলো কি, কিভাবে উৎপাদন করব, কিভাবে উৎপাদন করব। কিভাবে উৎপাদন করা হবে। এখন দেখো, তাহলে তুমি সিদ্ধান্ত নিলে এক্স করবা, ওয়াই করবা। এখন হলো কি, তুমি কোন প্রযুক্তিতে উৎপাদন করবে সেটাকে বলা হচ্ছে যে আমি কিভাবে উৎপাদন করব। আমার প্রযুক্তিটা হলো কি, সেই কিভাবে উৎপাদন করব এই বিষয়টা আমরা ব্যাখ্যা করতে পারি সম উৎপাদন রেখার সাহায্যে। খেয়াল রাখতে হবে এই মাথায় গেলো, সম উৎপাদন রেখার সাহায্যে। সম উৎপাদন রেখা। তাহলে সম উৎপাদন রেখা কাকে বলে, যে রেখার প্রতিটা বিন্দুতে উৎপাদনের পরিমাণ সমান। তাহলে দেখো, আমরা এখন একটা সম উৎপাদন রেখা অঙ্কন করে বিষয়টা ব্যাখ্যা করবো আমরা এভাবে, যদি প্রশ্ন পরীক্ষায় আসে। দেখো, সম উৎপাদন রেখার আকৃতি হবে এরকম। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো যে কীভাবে আমরা সমুৎপাদন রেখার সাহায্যে ওই সমস্যাটাকে আমরা চিহ্নিত করতে পারি, যে আসলে অর্থনীতির দ্বিতীয় মৌলিক সমস্যা হলো যে কীভাবে উৎপাদন করব। তাহলে সমুৎপাদন রেখা হলো আইসোপ্রোডাক্ট কার্ভ, আইপি বলা হয়। তাহলে এখানে আমরা ধরো এটাকে দিলাম এল, এটাকে দিলাম কে, ক্যাপিটাল। তাহলে এটাকে দাও কে ওয়ান, এটাকে দাও কে টু, এটাকে দাও এল ওয়ান, এটাকে দাও এল টু। এটা দিলাম এ বিন্দু, এটা বি বিন্দু। এখন খেয়াল করো, যেখানে উৎপাদন করি না কেন 100 একক দ্রব্য উৎপাদন হবে। তাহলে ভূমি অক্ষে আমরা কি দেখাচ্ছি, শ্রম। আর লম্ব অক্ষে আমরা দেখাচ্ছি হলো কি, মূলধন। এখন দেখো কীভাবে উৎপাদন করা হবে, এই সমস্যাটা আমরা ব্যাখ্যা করছি এভাবে, যে আমি যদি এ বিন্দুতে উৎপাদন করি, যেখানে উৎপাদন করো না কেন তোমাকে 100 একক দ্রব্য উৎপাদন দিতে হবে। তাহলে এ বিন্দুতে উৎপাদন করলে তোমার ক্যাপিটাল বেশি লাগবে কিন্তু লেবার কম লাগবে। বি বিন্দু উৎপাদন করলে কী হবে, লেবার বেশি লাগবে, ক্যাপিটাল কম লাগবে। তাহলে এটাই নির্বাচন করাও অর্থনীতির মৌলিক সমস্যার একটা সমস্যার আমাদের। তাহলে কীভাবে করব, আমি কি শ্রম, এটাকে বলা হয় শ্রম নিবিড়, এটাকে বলা হয় মূলধন নিবিড়। তুমি যদি এ বিন্দু এই বিন্দু সংমিশ্রণ পছন্দ করো তাহলে তোমার ক্যাপিটাল বেশি লাগবে, মূলধন শ্রম কম লাগবে। আর বি বিন্দু করলে কী হবে, লেবার বেশি লাগবে কিন্তু ক্যাপিটাল কম লাগবে। এটাই নির্বাচন করা একটা সমস্যা। এই সমস্যাটাকে বলা হয় কীভাবে উৎপাদন করা হবে, এটাকে আমরা সমুৎপাদন রেখার সাহায্যে ব্যাখ্যা করতে পারি। কারণ এ বিন্দু উৎপাদন করলে আমার মূলধন বেশি, বি বিন্দু উৎপাদন করলে লেবার বেশি, মূলধন কম।
তাহলে দেখো এখানে উন্নত রাষ্ট্রগুলো কি করে, তারা এ বিন্দুতে পছন্দ করে, তাদের কি ক্যাপিটাল বেশি থাকে। আর আমাদের মতো অনুন্নত বা উন্নয়নশীল দেশ বা মধ্যম আয়ের দেশ আমরা কি করি, বি বিন্দুতে উৎপাদন করি। কারণ কি, আমাদেরকে লেবার সস্তা, ক্যাপিটাল কম, তাহলে আমরা এটা পছন্দ করব। তাহলে উন্নত রাষ্ট্র এ বিন্দুতে পছন্দ করবে বি, আর অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলো বি বিন্দুতে পছন্দ করবে। তাহলে এটা নির্বাচন করা আরেকটা সমস্যা। 3 নম্বর সমস্যাটা আসো আমরা, যে কার জন্য উৎপাদন করব, কার জন্য উৎপাদন করা হবে, তোমার উৎপাদিত দ্রব্যটা কারা ভোগ করবে, সেটা নির্বাচন করা একটা বড় সমস্যা। তা অর্থাৎ আমার উৎপাদিত দ্রব্যটা সমাজের কোন শ্রেণীর মানুষ ভোগ করবে। সমাজে খেয়াল করো, সমাজে সাধারণত 2 শ্রেণীর মানুষ ভোগ করে, একটা হলো দরিদ্র শ্রেণী, একটা হলো ধনী শ্রেণী। এখন যদি তুমি ইন্ডাস্ট্রি, তুমি মনে করো যদি শিল্প কারখানা বেশি তৈরি করো, তাহলে কী হবে, সমাজে ধনী শ্রেণীর লোক উপকৃত হবে। আর যদি তুমি নিত্য প্রয়োজনীয় দ্রব্য কোনো শিল্প কারখানা তৈরি করো, তাহলে কী হবে, নিম্ন শ্রেণীর লোক বা মধ্যম শ্রেণীর লোক উপকৃত হবে। সেটা নির্বাচন করাও একটা সমস্যা। কারণ আমি আমি কার জন্য আমার উৎপাদিত দ্রব্যটা সমাজের কোন শ্রেণীর মানুষ ভোগ করবে, এটা সিলেকশন করাটা বড় বিষয়। এই বিষয়টা আমাদেরকে মাথায় রাখতে হবে, যে আমার উৎপাদিত দ্রব্যটা সমাজের কোন শ্রেণীর মানুষ ভোগ করবে। এটা কি ধনী শ্রেণীর মানুষ ভোগ করবে না দরিদ্র শ্রেণী। অর্থাৎ আমি কি আমার উৎপাদিত দ্রব্যটা কি বিলাত জাতীয় উৎপাদন করব, তাহলে সমাজের মুষ্টিমেয় লোক উপকৃত হবে। আর যদি তুমি নিত্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করো, তাহলে কী হবে, সমাজের বেশিরভাগ লোক উপকৃত হবে। এটা নির্বাচন করাও আরেকটা অর্থনীতির আরেকটা সমস্যা। তাহলে এই সমস্যাটাকে আমরা ব্যাখ্যা করতে পারি কি, যে কার জন্য উৎপাদন করা হবে। এখানে কোনো চিত্র না দিয়েও আমরা এমনিভাবেই ব্যাখ্যা করতে পারি। এখন কোশ্চেন আসো আমাদের সর্বশেষ বিষয়টা, যে অর্থনীতির মৌলিক সমস্যাগুলোর সমাধানের উপায় কী। তাহলে এখন কোশ্চেনটা হলো, অর্থনৈতিক মৌলিক সমস্যা সমাধানের উপায়। তার মানে আমরা কিভাবে এই মৌলিক সমস্যার সমাধান করতে পারি। তাহলে অর্থনীতির মৌলিক সমস্যার সমাধান করতে গেলে আমাদের কি করতে হবে, 4টা উপায় আছে। একটা হলো, প্রথম কি, তোমাকে দ্রব্য উৎপাদন করতে হবে। এখন যদি তুমি অভাব পূরণ করতে গেলে প্রথম কাজ হলো কি, দ্রব্য উৎপাদন করা। 2 নম্বর হলো কি, বিনিময় করতে হবে। আমি উৎপাদন করলাম, করে একজন আরেকজনের সাথে যদি এক্সচেঞ্জ না করি, তাহলে কিন্তু ওই মৌলিক সমস্যা থেকেই যাবে, সমাধান হবে না। 3 নম্বর হলো বন্টন, যে সমাজের সুষম বন্টন হবে। উৎপাদন করে সব দেখবা যে ধনী শ্রেণীর মানুষের কাছে কুক্ষিগত অবস্থায় থাকলো, তাহলে কী হবে, ওই অর্থনীতির মৌলিক সমস্যা যেটা, তার সমাধান করতে আমরা পারবো না। 4 নম্বর হলো কি, ভোগ। আমাদের কি ভোগ বা ব্যবহার করার সুযোগ দিতে হবে। তাহলে অর্থনীতির মৌলিক সমস্যার সমাধানের কর্মপ্রচেষ্টা হলো 4টি। একটা হলো উৎপাদন, 2 নম্বর বিনিময়, 3 নম্বর বন্টন, 4 নম্বর হলো ভোগ। এই 4টা প্রসেস করলে কী হবে, ওই যে অর্থনীতির মৌলিক সমস্যার সমাধানগুলো আমরা করতে পারবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের এইচএসসি শ্রেণীর একাদশ দ্বাদশ শ্রেণীর অর্থনীতির প্রথম চ্যাপ্টারটার নাম হলো মৌলিক অর্থনৈতিক সমস্যা এবং এর সমাধানের আমরা 2টা অংশ ভাগ করছি। প্রথম অংশে আমরা আজকে আলোচনা করলাম যে দুষ্প্রাপ্যতা বলতে কী বুঝি, নির্বাচন বলতে কী বুঝি, উৎপাদন সম্ভাবনা রেখা কী, কীভাবে উৎপাদন সম্ভাবনা রেখা অঙ্কন করা যায়, এবং উৎপাদন সম্ভাবনা রেখার বিভিন্নভাবে কোশ্চেন আসলে কীভাবে তার উত্তর করবা। তারপর আমরা দেখছি যে সুযোগ ব্যয় কী, কীভাবে উৎপাদন সম্ভাবনা রেখার আলোকে সুযোগ ব্যয় ধারণাটি ব্যাখ্যা করতে পারি। তারপরে আমরা আরেকটা বিষয় আজকে আলোচনা করলাম, সেটা হলো অর্থনীতির মৌলিক সমস্যাগুলো কী কী। অর্থনীতির মৌলিক সমস্যা 3টি, কী উৎপাদন করা হবে, কীভাবে করা হবে, কার জন্য করা হবে। তারপর আমরা আরেকটা আলোচনা করলাম যে অর্থনীতির মৌলিক সমস্যার সমাধানের কর্মপ্রচেষ্টাগুলো কী কী। তাহলে সমস্যার সমাধানের কর্মপ্রচেষ্টা 4টি: উৎপাদন, বিনিময়, বন্টন, ভোগ। এটা আমরা আমাদের মূল বইটা একটু নিজেরা আবার দেখলে আশা করি তোমরা এখান থেকে কোশ্চেন আসলে পরীক্ষায় অ্যান্সার করতে পারবা। তাহলে আমি আবার বলছি, আমার ইউটিউব চ্যানেল আমাদের কলেজ, আমি মামুন স্যার, তোমাদের অর্থনীতি বিষয়ের উপর বিভিন্ন সময় ভিডিও আপলোড দেবো। তোমরা সেই ভিডিওটা দেখলে অবশ্যই তোমাদের উপকার আসবে, এবং তোমরা লাইক শেয়ার করবা, এবং এটা বিশেষ করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এটা
এই বলে আজকে ক্লাসে আমি মামুন স্যার অর্থনীতি ক্লাস থেকে আজকের মতো বিদায় নিলাম। আগামী দিন নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো টপিক্সের উপর আমরা আলোচনা করব। সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।